ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর মন্তব্য আসিফ নজরুলের। ফিরছে না শৃঙ্খলা, কঠিন পরীক্ষায় অন্তর্বর্তী সরকার। জাতীয় স্বার্থে বিএনপির সঙ্গে একমত জামায়াতে ইসলামী। ব্যাংকে চাহিদা মতো টাকা পাবেন গ্রাহকরা, জানালেন গভর্নর। সরকারের সহায়তা ছাড়া ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য বদিউল আলমের। সিরিয়ায় বিদ্রোহীদের বড় আক্রমণ, নিহত প্রায় 200 জন। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে, সাথে আছি আমি অপর্ণা বর্ষা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে। আইন উপদেষ্টা আরও বলেন, এরপরও বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। দেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের পর সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। তবে মানুষের এই প্রত্যাশা ও বিশ্বাস ভাঙতে শুরু করেছে। বাস্তবে তারা দেখছেন কোথাও শৃঙ্খলা নেই। ফারজানা আমিনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। দেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের পর সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে। ন্যায় ও নীতির ভিত্তিতে পরিচালিত হবে সবকিছু। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। আন্দোলনকারী ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেয়ায় মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল সুদিন ফিরবে শিগগির। তবে মানুষের এই প্রত্যাশা ও বিশ্বাস ভাঙতে শুরু করেছে। বাস্তবে তারা দেখছেন কোথাও শৃঙ্খলা নেই। সরকার এখন এই শৃঙ্খলা ফেরানোর কঠিন পরীক্ষায়। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, আদালত, আইন শৃঙ্খলা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, ট্রাফিক সবখানেই শৃঙ্খলা বিরাজ করছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নতুন কোনো বিনিয়োগ আসছে না। অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। শুধু হয়রানির উদ্দেশ্যে কোনো ধরনের তদন্ত ছাড়াই হত্যা মামলায় সম্পৃক্ত করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে শিল্প কারখানা বন্ধ করে দিচ্ছেন অনেক ব্যবসায়ী। বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হক জানান, এখন যেভাবে চলছে এতে অনেক ব্যবসায়ী উদ্যোক্তা নিজেদের অবহেলিত মনে করছেন। সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের ডেকে তাদের সঙ্গে সংযোগ স্থাপনের সরকারের মধ্যে প্রচেষ্টার অভাব দেখা যাচ্ছে। শৃঙ্খলা বিরাজ করছে জনপ্রশাসন, তথ্য প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়েও। নিয়োগ, পদোন্নতি ও বেতন ভাতার বৈষম্য নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিস্তর অভিযোগ। অন্যদিকে সবচেয়ে বড় আইন শৃঙ্খলা পরিস্থিতির এত বেশি অবনতি ঘটেছে যে খোদ আদালত প্রাঙ্গণও নিরাপদ মনে করছেন না বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী জনগণ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে শিক্ষাঙ্গনগুলোতেও অরাজকতা শুরু হয়েছে। গত এক সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দেশের স্বাস্থ্য খাতেও চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মকর্তার ব্যানারে স্বাস্থ্য অধিদপ্তরেও লাগাতার ঘেরাও, মৌন মিছিল সহ বিভিন্ন কর্মসূচি চলছে। অনেকে এই সুযোগে নেমেছেন পদ ও চেয়ার দখলে। শৃঙ্খলা নেই সড়কেও। রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রিকশা চালকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর বন্ধের নীতিতে পিছু হটেছে সরকার। এই সুযোগে ব্যাটারি চালিত রিকশা চালকেরা আরও বেশি সাহসী হয়ে উঠেছেন। বিশৃঙ্খলা দেখা দিয়েছে গণমাধ্যম নিয়ে। দেশের দুটি প্রধান সারির জাতীয় দৈনিকের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই 150র বেশি গণমাধ্যম কর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে একমত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মাজহারুল আলমের প্রতিবেদন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে একমত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে জামায়াত ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির 4 নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। যেসব বিষয়ে জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেসব নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলোর সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের আমির। বলেন, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। আলোর পথে নতুন দিশা। নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা 40-এর অধিক সংস্কারের প্রস্তাব দিয়েছি, তবে অন্তর্বর্তী সরকারকে 10টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়। এদিকে ইসকন ইস্যুতে জামায়াতের আমির বলেন, শুধু ইসকন নয়, যারাই দেশ বিরোধী কার্যক্রমে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে। জামায়াতের আমির ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয়ে গণমাধ্যম কর্মীদের বলেন, জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, এছাড়া তিনি বলেন, স্ট্যাবিলিটি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো বলে এসেছি। এদিকে কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান দলটির মহাসচিব। মাজহারুল আলম, কালের কণ্ঠ। নতুন করে 22,500 কোটি টাকা পরিমাণ নোট ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব টাকা দেশের দুর্বল 6টি ব্যাংকে দেয়া হয়েছে। ফলে রবিবার থেকে ব্যাংকগুলোতে চাহিদা মতো টাকা পাবেন গ্রাহকরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী।
নতুন করে 22,500 কোটি টাকার পরিমাণ নোট ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব টাকা দেশের দুর্বল 6টি ব্যাংকে দেয়া হয়েছে। ফলে আগামী রবিবার থেকে ব্যাংকগুলোতে চাহিদা মতো টাকা পাবেন গ্রাহকেরা। তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা জানান। এ সময় ব্যাংকগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। গভর্নর জানান 6 ব্যাংককে 22,500 কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেওয়া হবে। কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবেন না। যেটুকু প্রয়োজন সে পরিমাণে টাকা তোলার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়। গভর্নর আরও জানান, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেওয়া হবে। টাইট পলিসি থাকবে, এক হাতে দেব অন্য হাতে তুলে নেব, এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না। গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে তিনি জানান, রবিবার থেকেই ব্যাংকে অনেক পরিবর্তন পাবেন গ্রাহকেরা। গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কিছু নেই। এটি নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কাজ চলছে। আগে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পর টাকা বাইরে চলে গেছে, কিন্তু এখন জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। আগে ব্যাংকগুলোকে দেয়া হলেও কোনো উন্নতি হয়নি সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর, কিন্তু এখানে ফান্ডামেন্টাল পরিবর্তন হয়েছে। ব্যাংকের বোর্ড চেঞ্জ হয়েছে, ব্যাংকগুলোতে তদারকি করা হচ্ছে বলে জানান ডক্টর আহসান এইচ মনসুর। সূত্র জানায়, গ্রাহকের আস্থা ফেরাতে 5টি ব্যাংককে ভোল্ট থেকে গত সোমবার 18,500 কোটি টাকা দেওয়া হয়েছে। পরদিন মঙ্গলবার অন্য দুটি ব্যাংকে দেওয়া হয়েছে 2,500 কোটি টাকা। মূলত আওয়ামী লীগের আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের এসব ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেখ হাসিনার সরকারের পতনের পর গত 13ই আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। দায়িত্ব নেয়ার পর 20 আগস্ট গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেয়া হবে না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারের জন্য অবশ্যই সময় দিতে হবে। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত 3টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের পর নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে সরকার। সরকার যদি সহায়তা না করে তাহলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন, বৃক্ষের পরিচয় তার ফলেই। তবে এই ইসির জন্য বড় কোনো চ্যালেঞ্জ নেই, কারণ গেলবারের মতো এবার ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই। সিরিয়ার বিদ্রোহী বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় বড় ধরনের আক্রমণ শুরু করেছে। চলতি বছর প্রথমবারের মতো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে কিছু এলাকা দখলও করে নিয়েছে। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং সহযোগী দলগুলো জানিয়েছে, তারা গেল বুধবার থেকে আলেপ্পো এবং ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ওই লড়াই শুরু হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে, উভয় পক্ষের 180 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। বিরোধী নিয়ন্ত্রিত এলাকা সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় অন্তত 19 জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী সন্ত্রাসবাদীদের বড় আকারের আক্রমণের মোকাবেলা করেছে এবং তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
আজকের কালের কণ্ঠের সংবাদ এই পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে। আর ইউটিউবে আমাদের সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।